চমৎকার একটি ইন্টারেস্টিং খবর। বাংলাদেশের ইতিহাসে বিএনপি ওই 1994 সালেই প্রথম গণতন্ত্রকে হত্যা এবং নির্বাচন ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে ফেলেছিল ওইখান থেকে। আমি এই বিষয়টা একটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং বর্তমানের সাথে আজ শেরপুর এবং বগুড়ায় যেটা ঘটলো ওইটা তারই ধারাবাহিকতায়, ওইটারই সিলসিলা। জামাত এনসিপি সম্পর্ক চোখের পলকে বদলে গেল। দর্শক, জামাতের বিরুদ্ধে এনসিপি একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। এটা থেকে স্পষ্ট যে জামাত এনসিপি জোট বেশি দিন টিকবে না। টিকা উচিত নয়। বিএনপি জামাত জোট যেরকম বাংলাদেশের রাজনীতিতে লং লাস্ট করেছিল, সেরকম এনসিপি জামাত জোট লং লাস্ট করবে না। এটা অনিবার্য এবং এটা প্রত্যাশিত। বরং জামাত এনসিপি জোট যে হয়েছে, ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। এই যে এনসিপির ছেলেরা কি নোংরামিটা করেছে জামাতের বিরুদ্ধে, এমনকি আক্তার থেকে শুরু করে সবাই, সাদিক টাইমের বিরুদ্ধে এই সেই, মানে জামাতকে এনসিপির ছেলেরা বিএনপির চাইতে বেশি আক্রমণ করতো। আওয়ামী লীগ তো এখন আক্রমণ করার সুযোগ পেল, আক্রমণ বলতে কথা লড়াই আক্রমণ। সেই জামাতের সাথে জোট হয়েছে, এটা এনসিপির প্রয়োজনে এবং ডক্টর ইউনূসের বুদ্ধিতে। জামাতের আমির সে জাকাতের টাকায় চলে, শফিকুর রহমান সাহেব জামাত গোলাম পরোয়ার নাম দিছে অধ্যাপক কিন্তু লেকচারার, সে জাকাতের টাকায় চলে। মাসুদ কোনো কর্ম করে না, জাকাতের টাকায় চলে। ডাকসু ভিপি আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভিপিরা নির্বাচিত হয়েছে তারাও জাকাতের টাকা দিয়ে চলে। এবং এইটা জামাতে ইসলাম না, এটা হলো জাকাতে ইসলাম। এইবার দেখি এই আন্দোলনের পর বা এই বিপ্লবের পর নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, এখন মনোযোগ দিয়ে দেখি, প্রতিদিনই দেখি। আপনারা হয়তো অনেকেই দেখেন, কিন্তু দেখার পর বেসিক্যালি খুব একটা খুশি হচ্ছে পারি না। কারণ কি জানেন, এমন একটা অবস্থা হয়ে গেছে যে রাত্রেবেলায় যখন ঘুমাই তখন কানের মধ্যে বাজতে থাকে একটি শব্দ, সেটা হলো ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনাকে অনেক ধন্যবাদ। এই শব্দটা সারা রাত কানে বাজতে থাকে। বিশ্বাস করেন, আমরা আর অপেক্ষা করছি, যদি 12 তারিখ অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, আপনারা আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার, নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। আমাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে। আমি আর শিশির বাংলাদেশ সরকারের যে কোনো মন্ত্রীকে অন রেকর্ড কনস্টিটিউশনালিস্টে চ্যালেঞ্জ করে গেলাম, যদি আমাদের কাছে চ্যালেঞ্জ করতে পারেন প্লিজ কাম অন ডেস্ক। আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন, প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন এন্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা। সাহস থাকলে আইসেন তার জন্য। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। ঘুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে। গণভোটের বৈধতা না দিলে সরকারেরও বৈধতা থাকবে না। 11 দলীয় জোটের নেতারা হুঁশিয়ারি দিলেন, সংসদে সমাধান না হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে। জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার বললেন, দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা উপনির্বাচনে প্রমাণ হয়েছে। অভিযোগ করেন, গণভোটের বৈধতা দেয়া না হলে সরকারেরও বৈধতা থাকবে না। হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদের সমাধান না হলে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেয়ার। আমাদের সন্তানরা যেটা করতে পেরেছে 36 দিনে, আমরা অভিভাবকরা সেটা 36 দিন হয়তো লাগবে না। হাসিনা পালিয়ে যেতে পেরেছে, আপনারা হয়তো যে সেটা পালনের সুযোগটুকু পাবেন না। আজকে আমি বলতে চাই, সালাউদ্দিন সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি কোন সংবিধান মেনে আমরা যারা আমাদের সন্তানরা, যুব সমাজ, ছাত্ররা রাজপথে নেমে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে বিতাড়িত করেছে, সেই সময় আপনি কোন সংবিধান নিয়েছিলেন? আপনি সংবিধানে ধরে দিচ্ছেন 72 বস্তা পচা সংবিধান আপনারা এখনো লালন করছেন। আপনারা কি জানেন যে আপনারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন? আপনাদের রাজনীতি করার বয়স শেষ। আপনারা রাজপথে আর নাই। আজকে রাজপথে আছে কি? আমাদের ছাত্র, আমাদের সন্তানরা। আমাদের কাছে মনে হয়, যখন এই সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেন আমাদের সংবিধান অনুযায়ী 7(2) অনুযায়ী আমাদের সংসদ সার্বভৌম, তখন মনে হয় আইনের এতগুলা ডিগ্রি, সেই এলএলবি করা থেকে শুরু করে, এলএলএম করা থেকে শুরু করে, বার করা থেকে শুরু করে, পিএইচডি করা থেকে শুরু করে সকলই বৃথা। আবার আইন নতুন করে শিখতে হবে আমাদের। নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন। আরো একটি 5ই আগস্ট আসতে যাচ্ছে, এখনো সময় আছে। সংসদের সমাধান করুন। সেটা যদি করতে না পারেন, তাহলে নতুন গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন। আরো একটি 5ই আগস্ট আসতে যাচ্ছে। বিএনপি একাই সবকিছু দখল করতে যাচ্ছে, এরকম একটি অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ একটু ঘটনার বিবরণে যাওয়া যাক। 1994 সাল বিএনপি 91 সালে ক্ষমতায় আসলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলো। মাগুরা 2 আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির থেকে, তার নাম ছিলেন মাজেদুল ইসলাম। 1994 সালে মাজেদুল ইসলাম মারা যান। আপনারা জানেন, সংবিধানে একটা বাধ্যবাধকতা আছে যে কোনো সংসদ সদস্য মারা গেলে বা কোনো সংসদ এলাকা যদি শূন্য হয়, তাহলে 3 মাসের ভিতরে সেখানে উপনির্বাচন
আয়োজন করতে হয়। তারই ধারাবাহিকতায় যখন তিনি মারা গেলেন মার্চ মাসে 1994 সালের মার্চ মাসে সেখানে মাগুরা 2 আসনে উপনির্বাচনের ব্যবস্থা করা হলো। স্বাভাবিকভাবে কি হয়, যারা সরকারি দল থাকে মানুষ এমনি তাদেরকে ভোট দেয়। বড় ধরনের কোনো জালিয়াতি না ঘটলে সাধারণত মানুষ বিজয়ীদের পক্ষেই ভোট দেয়। তো মাগুরা ওই নির্বাচনে যিনি উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন জনগণ কিন্তু তাকেই বেছে নিত, তাকেই ভোট দিত, অথবা নাই দিত। সমস্যা কি, একটা আসন চলে গেলে কি ক্ষতি হতো? সরকার যেহেতু ক্ষমতায়, সারা বাংলাদেশের আসনগুলো তো তার, তাহলে একটা আসন যদি ছুটে যায় এতে কি কোনো কিছু আসে যায়? বরং নিজেদেরকে তো এটা প্রমাণ করা যায় যে সরকার ক্ষমতায় থাকার পরেও সেখানে অন্য দল ক্ষমতায় এসেছে, তার মানে নির্বাচন কত সুষ্ঠু হয়েছে। এটা কিন্তু দেখানোর বিরাট একটা সুযোগ, অবারিত সুযোগ। কিন্তু এটার জন্য একটা মন লাগে, একটা হৃদয় লাগে, বিরাট একটা কলিজা লাগে। বিএনপি ওইখানে সেই কলিজাটা, সেই মনটা দেখাতে ব্যর্থ হয়েছিল। তারা নির্বাচনের দিন কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, বিরোধী দলের, ওই সময় আওয়ামী লীগ বিরোধী দলের ছিল, তাদের এজেন্টদের মেরে ধরে বের করে দেওয়া, এক কথায় ভোট আর ভোট ছিল না, এটা জাস্ট তাই একটা অবস্থা। তো ওই সময় তো আওয়ামী লীগ সংসদে বিরোধী দল, ওরা সংসদে এসে এমন হাউকাও শুরু করে দিল এবং এইটাকে তারা গণতন্ত্র হত্যার নির্বাচন হিসেবে আখ্যায়িত করলো এবং তারা এই হাউকাওয়ের মাধ্যমে সারা দেশে হইচই ফেলে দিল। বাংলাদেশে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যারা এই মাগুরা নির্বাচনের কথা জানে না। তারা এটা প্রতিষ্ঠিত করে ফেলেছিল যে বিএনপি প্রথম গণতন্ত্র হত্যাকারী একটি দল। সেখানে বিএনপির প্রার্থী জয়লাভ করলেন দীর্ঘদিন পরে, 1994, আর আজ 2026, কত বছর? 32 বছর পরে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ 9 এপ্রিল 2026 সালে। কোথায়? শেরপুর এবং বগুড়াতে। সকাল থেকেই আপনারা দেখেছেন আজ সেখানে উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনে আচ্ছা, বিএনপি তো 212টি আসন পেয়ে গেছে, তাহলে এই 2টি আসন যদি হাতছাড়া হতো বিএনপির কি এত ক্ষতি হয়ে যেত? কিন্তু না, তারা সেই প্রমাণ রাখতে ব্যর্থ হলো। তারা ক্ষমতায়, অথচ তারা হেরে যাবে, এটি মানিজ্যতের ব্যাপার। অথচ এটার চেয়ে বড় প্রমাণ হতো কিন্তু তাদের হাতে একটা বড় একটা অস্ত্র চলে আসতো যে আমরা ক্ষমতায় থেকেও সুষ্ঠু নির্বাচন কাকে বলে সেটি দেখিয়ে দিলাম। এবং জনগণ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে, নির্বিঘ্নে ভোট দিয়েছে, যার কারণে জনগণ আমাদের ভোট দেয় নাই, আমরা পারি নাই, কিন্তু আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এইটা দেখায় তারা কি করতে পারতো? আগামী সংসদ নির্বাচনে জয়নুল আবেদিন ফারুক যেহেতু বলছে যে তারেক রহমানের নেতৃত্বেই আগামী নির্বাচন হবে, তাহলে এটার পক্ষে একটা যুক্তি কিন্তু দাঁড়িয়ে যেত। এরপরে এই যে উপজেলা নির্বাচনগুলো সামনে যে আসছে, স্থানীয় সরকার নির্বাচন, এটা আদতেও হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট কথা আছে। এই বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো এবং সেখানে তাদের কি পরিকল্পনা সেটাও বলবো। তো এটা দেখানোর কিন্তু সুযোগ ছিল, সেই সুযোগটাও সামান্য স্বার্থের কারণে এটাও তারা হাতছাড়া করে ফেললো। আপনারা জানেন শেরপুরে বিশেষ করে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা জামাতের যে এমপি ছিল তাকে কুপিয়ে হত্যা করেছিল। সেই নির্বাচন আজ ছিল, আজকেও তারা ঠিক একই ঘটনা ঘটিয়েছে। আপনারা সবাই জানেন, ওই ভিডিওগুলো আমি আর এখন দেখাচ্ছি না যেহেতু কপিরাইট ইস্যুর ব্যাপার আছে। আপনারা ভিডিওগুলো একটু খালি শেরপুর নির্বাচন, উপনির্বাচন লিখে সার্চ করবেন, হাজার হাজার ভিডিও চলে আসবে। ব্যালট পেপারে আগে থেকেই সিল মেরে রাখা, ছোট ছোট বাচ্চাদের দিয়ে ভোট দেয়া, ভোট কেন্দ্র থেকে জামাতের এজেন্টদের বের করে দেয়া, তারপরে পেটানো, কোপানো, গুলি করা, এমন কোনো ঘটনা নাই যা ঘটে নাই সেখানে। বগুড়ায়ও ঠিক একই ঘটনা ঘটেছে। এটা তো কোনো দরকার ছিল না, এই টাকা পয়সা খরচ করার দরকার ছিল না, এই দুর্নাম নিজের পকেটে নেওয়ার দরকার ছিল না। এখন তো আপনারা যেহেতু সব নিজেরাই সংবিধান বানাচ্ছেন, তৈরি করছেন, ওইভাবে আপনারা করে নিতেন। এই যে রাষ্ট্রের এই অর্থ অপচয়ও দরকার ছিল না। আর এই অথর্ব ইসি, এই ইসিরও মানিজ্যত আবার পুনরায় যেত না নিজেদের ঘাড়ে। আবার সেই 94 সালের পুনরাবৃত্তি গণতন্ত্রের হত্যা দিবস, এটিও আর আসতো না। যদিও ব্যর্থ বিরোধী দল বর্তমান সংসদে, তারা এই বিষয়ে কোনো হাউকাউ করতে পারে নাই, তারা কথা তুলতে পারে নাই, তারা উপযুক্ত একটা বয়ান সেখানে দাঁড় করাতে পারে নাই। বিএনপিকে তারা 94 ওই ঘটনার সাথে এখন রিলেট করে নতুন আরেকটা নামে অভিহিত করতে পারে নাই। সারা বাংলাদেশে যদি কর্মসূচি দেওয়া হতো যে তারা 94 এই ঘটনার পুনরাবৃত্তি করলো, সাংবাদিক সম্মেলন করতো, জেলায় জেলায় তারা বিক্ষোভ সমাবেশ করতো, পৃথিবীর মানুষ জানতো যে তারা আবার সেই 94 পুনরাবৃত্তি করেছে, এটা বিরোধী দল করতে পারে নাই, হইচই করতে পারে নাই। তো বিরোধী দল যতই দুর্বল হোক, সরকার তো যেহেতু দেশ পরিচালনা করছে, তাদের তো একটু এই বিষয়ে চিন্তা ভাবনা করা দরকার ছিল যে আমার সামনে আরো বড় গেম খেলতে হবে। মাঝে মাঝে বড় গেম জেতার জন্য ছোট গেম কিছু ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিতে হয়। বিএনপির ভিতরে মনে হয় এই বুদ্ধিটুকু দেওয়ারও কেউ নাই। সামনে অদূর ভবিষ্যতে বিএনপিকে বিশ্বাস করবে আর কে বলেন? কেউ বিশ্বাস করবে না, কেউ না। মোট কথা, বাংলাদেশে আর কোনোদিন কোন সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না। যারা ক্ষমতায় থাকবে, যাদের পেশি শক্তি আছে, তারা যে কোনো ভাবে ছিনিয়ে নেবে, ভোট দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন বাংলাদেশের জনগণ নতুন করে ভাবতে পারে
যে ভোটের বিকল্প আর কি হতে পারে, হয় রাজতন্ত্র কায়েম হোক, যেহেতু পরিবার ব্যবস্থা বাংলাদেশে স্থায়ী রূপ লাভ করেছে এবং বাংলাদেশের এক শ্রেণীর মানুষও নিজেদেরকে পরিবারের দাস হিসেবে তারা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেহেতু আপনারা একটু ভাবুন, ভাগযোগ করে দিন যে এই পরিবার এতদিন, ওই পরিবার এতদিন, আর বাদ বাকি যারা সাধারণ জনগণ আছে তারা আঙ্গুল চুষবে, আঙ্গুল চুষতেই থাকবে। রাষ্ট্রীয় অর্থের আর অপচয়ের দরকার নেই, কিছু অর্থ তো আপাতত সেভ করা গেল, এতেই বা কম কিসে? দর্শক, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জামাত এনসিপি সম্পর্ক চোখের পলকে বদলে গেল। দর্শক, জামাতের বিরুদ্ধে এনসিপি একটা অঘটন ঘটিয়ে দিয়েছে। এটা থেকে স্পষ্ট যে জামাত এনসিপি জোট বেশি দিন টিকবে না। হ্যাঁ, টিকা উচিত নয়। বিএনপি জামাত জোট যেরকম বাংলাদেশের রাজনীতিতে লং লাস্ট করেছিল, সেরকম এনসিপি জামাত জোট লং লাস্ট করবে না। অবশ্যই এটা অনিবার্য এবং এটা প্রত্যাশিত। বরং জামাত এনসিপি জোট যে হয়েছে, ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। এই যে এনসিপির ছেলেরা কি নোংরামিটা করেছে জামাতের বিরুদ্ধে, এমনকি আক্তার থেকে শুরু করে সবাই, সাদিক টাইমের বিরুদ্ধে এই সেই, মানে জামাতকে এনসিপির ছেলেরা বিএনপির চাইতে বেশি আক্রমণ করতো। আওয়ামী লীগ তখন আক্রমণ করার সুযোগ পেল, আক্রমণ বলতে কথা লড়াই আক্রমণ। সেই জামাতের সাথে জোট হয়েছে, এটা এনসিপির প্রয়োজনে এবং ডক্টর ইউনূসের বুদ্ধিতে, এবং এনসিপি যা অর্জন করা সেটা করেছে। এখন দেখেন এনসিপি জামাত জোট কেন থাকবে না, কি ঘটেছে আমি আসছি সেদিকে। তাই প্রথমে বলি যে কেন থাকবে না। এনসিপি নিজেরাই ভবিষ্যতে ক্ষমতায় আসবে, এবং তখন এনসিপি ক্ষমতা আসলে জামাত হবে বিরোধী দল, আর জামাত যখন ক্ষমতায় থাকবে তখন বিএনপি হবে বিরোধী দল। তো এনসিপি ক্ষমতা আসবে, ইটস টু লেট, কিন্তু আসবে। এনসিপির ভবিষ্যৎ ভালো। কেন? আর এনসিপি যেহেতু ক্ষমতা আসবে, সেহেতু জামাতের সাথে জোট কেন করবে? বিএনপি সুস্পষ্ট ফেসিস্ট হয়ে উঠছে, এবং বিএনপি যদি তাদের এই ফেসিবাদী আচরণ অব্যাহত রাখে, তাদের ভোট চুরি থেকে শুরু করে জনগণকে আইন পেশ করে এবং সবকিছু কবজা করা, যে আওয়ামী লীগ যদি বিএনপি অব্যাহত রাখে, তাহলে বিএনপির পতন হবে আরেকটি গণঅভ্যুত্থানে। আর গণঅভ্যুত্থানের মাধ্যমে কারো পতন হলে রাজনীতিতে সে ধ্বংস হয়ে যায়, যেমনটা আওয়ামী লীগ হয়েছে। এখন রাজনীতিতে যদি আওয়ামী লীগ আর আসতে পারবে না, বিএনপি ধ্বংস হওয়ার আগে আওয়ামী লীগ একদম ধ্বংস হবে। আওয়ামী লীগ মার্জ হয়ে যাবে জামাত, এনসিপি এবং বিএনপিতে। আওয়ামী লীগের কেউ বিএনপি করবে, কেউ সারা জীবনের মনে রাজনীতি ছেড়ে দিবে, কেউ জামাত করবে, কেউ এনসিপি করবে। তবে আওয়ামী লীগের বেশিরভাগ অদূর ভবিষ্যতে এনসিপি রাজনীতি করবে বলে আমার প্রেডিকশন। কারণ চেতনা ব্যবসা আওয়ামী লীগ যেটা করে, ওইটা এনসিপিতে এসে আরো ভালোভাবে করা যাবে। অদূর ভবিষ্যতে দেখবেন যে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা এনসিপিতে যোগ দিয়ে তারা বলবে আমরা ৭১ মুক্তিযোদ্ধা, আবার আমরা ২৪ যোদ্ধা। ২৪ যোদ্ধা কারা? এই যে নাহিদরা। আর মুক্তিযোদ্ধা কারা? তারা নতুন ভাবে যোগ দিবে। আর হ্যাঁ, আওয়ামী লীগের তারাই যোগ দিবে যাদের ২৪-এর সাথে সরাসরি সম্পর্ক নাই। এভাবে তারা চেতনা ব্যবসা কত প্রকার কি, এটা এনসিপি করবে। এনসিপি ৭১ নিয়েও ব্যবসা করবে এবং ২৪ নিয়েও ব্যবসা করবে, এবং কাউকে স্টেক দিতে চাইবে না। আওয়ামী লীগ যেটা ৭১ স্টেক অন্য কাউকে দিতে চায় না, অলমোস্ট সেম। এবং এনসিপি জামাতকেও রাজাকার বলবে, বিএনপিকেও রাজাকার বলবে, এবং নিজেদেরকে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের বলবে এবং ২৪-এর পক্ষের বলবে। তো দর্শক, জামাত এনসিপি সম্পর্ক চোখের পলকে বদলে গেল। কিভাবে? অনেক হিসাব নিকাশ স্পষ্ট। হ্যাঁ, সম্পর্ক খারাপ থাকলে, মারাত্মক শত্রুতা থাকলে আওয়ামী লীগ জামাতও জোট হতে পারে। আওয়ামী লীগের লোকজন জামাতকে অল্প কিছু পরিমাণে হলে ভোট দিয়েছে ১২ ফেব্রুয়ারি, এবং বিএনপির লোকজন বিএনপিকে ব্যাপকভাবে আওয়ামী লীগ ভোট দিয়েছে। এর মানে রাজনীতি অসম্ভব বলে কিছু নেই, সবকিছু সম্ভব। সেই জায়গায় দেখেন জামাত এনসিপি এখন একই জায়গায় আছে। এনসিপির ৬ জন এমপি, 99% অবদান জামাতের। সেই এনসিপি মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাশ হয়েছে, সেখানে জামাত আপত্তি করেছে, কিন্তু এনসিপি সেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলে বিএনপির সাথে সম্মতি দিয়েছে। খবরটা এভাবে এসেছে, মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস, জামাত আপত্তি করলো, এনসিপি সম্মতি দিল। বিএনপির সাথে হাবট, এটা তো জোটের হক পরিপন্থী, এটা তো হওয়ার কথা ছিল না। কেন? দর্শক, আপনাদের খবরটা একটু জানাই, তারপরে রহস্যটা বলি। এটা জামাতের লোকজন যারা মাঠে রাজনীতি করছেন, আপনাদের জন্য একদম ক্লিয়ার হতে হবে যে এনসিপির সাথে আপনাদের বিরোধটা কোথায়, সামনে কি নিয়ে ঝামেলা বাজবে। এখন তো এনসিপি জামাত একসাথে কাজ করছে, কিন্তু আসলে এনসিপি কোন জায়গায় জামাতের বিরুদ্ধে, এটা আপনাদের ক্লিয়ার হতে হবে। জাতীয় সংসদে আজ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল ২০২৬ পাস হয়েছে। এর মাধ্যমে বিদ্যমান আইন আধুনিকায়ন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বিলটি সংসদে উত্থাপন ও পাশের প্রস্তাব করেন। বিলটি ২০২২ সালে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন সংশোধন করে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি মুক্তিযুদ্ধের সহযোগীদের আনুষ্ঠানিকভাবে শ্রেণীভুক্ত ও সম্মান জানানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে গণ্য করা হবে যারা ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি দখলদার বাহিনী তাদের দোসরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছেন বা সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। এই শ্রেণীতে নির্যাতিত নারী এবং ফিল্ড হাসপাতালের কর্মরত চিকিৎসকরা অন্তর্ভুক্ত করে থাকবেন। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এই যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দোসরদের বিরুদ্ধে যারা
যুদ্ধ করেছে, সেখানে দেশীয় দোসর হিসেবে যেমন জামাত ইসলামী এই কথাটা উল্লেখ আছে। তো এটি হচ্ছে মূল, যে মুক্তিযুদ্ধের সংগ্রাম, মুক্তিযুদ্ধ হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে জামাতের নাম এটা যোগ করা একটা রাজনৈতিক উদ্দেশ্যে পরিণত। যদিও তৎকালীন জামাত শব্দটা বলা হয়েছে, তৎকালীন জামাত মানে এটা দ্বারা বর্তমান জামাতকে অনেকটা দায় মুক্তি দেওয়া হয়েছে, ইউনূস আমলেরই আইন। সেখানে এটা নিয়ে এনসিপি রাজনীতি করছে, মানে এনসিপি যাতে ভবিষ্যতে বলতে পারে যে জামাত তো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামাতের বিরুদ্ধে যুদ্ধ করাটা আছে, এই কারণে এখানে সম্মতি নিয়ে রাখলো। যেহেতু ভবিষ্যতে জামাত এনসিপি জোট থাকবে না, এজন্য এনসিপি জামাতকে স্বাধীনতা বিরোধী হিসেবে গালি দিবে, রাজাকার হিসেবে গালি দিবে, এই জন্য তারা এই আইনকে সম্মতি জানিয়ে রাখলো। আর জামাত কেন এই আইনে নোট অফ ডিসেন্ট দিয়েছে? কারণ হচ্ছে যাতে তাদেরকে গালি দিতে না পারে। তো দর্শক, জামাতের রাজনীতির জন্য এটা একটা রিয়ালিটি। এভাবে নানানভাবে মিত্রদের কাছ থেকেও এই খোঁচা খেতে হবে। এনসিপি মিত্র, কিন্তু এখানে কোনো ছাড় নেই, প্রত্যেকের জায়গা পাকাপোক্ত করছে যে আমি যেহেতু জামাতকে 2টা গালি দিতে পারবো, এর মাধ্যমে জামাতের কিছু ভোট কমাতে পারবো এবং জামাত ভালো না আমি ভালো, এরকম একটা বিষয় আসবে। এজন্যে এই বিষয়টা জিয়ে রাখার চেষ্টা করছে। তো দর্শক, এনসিপি ভবিষ্যতের কথা চিন্তা করে জামাতের সাথে এখানে এক প্রকার দ্বিমত পোষণ করলো, এটা তাদের অধিকার এবং এটা তাদের দূরদর্শী রাজনীতি এমনই। জামাতের ক্ষেত্রেও সেম, তারা যদি বিএনপি বা তাদের কোনো প্রতিপক্ষকে ঘায়ল করার কোনো এরকম অপশন পেত, যারা তারা এখানে ছাড় দিত, সেটা কিন্তু না, রাজনীতি প্রয়োজনই হয়। তবে জামাতের এখান থেকে নেতাকর্মীদের মনে রাখতে হবে যে এনসিপি যেমন জোট, জামাত 99% কন্ট্রিবিউট করে এনসিপিকে এমপি বানিয়ে দিল, কিন্তু সেই এনসিপি কিন্তু জামাতকে ভবিষ্যতে রাজাকার হিসেবে, স্বাধীনতা বিরোধী হিসেবে হেনস্থা করার রাস্তা ক্লিয়ার করে রাখলো নিজেদের স্বার্থে। এটা যেন জামাতের লোকজন মনে রাখে। নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ দুর্দান্ত 2টি ডেলিভারি দিয়েছেন, অগ্নি ডেলিভারি, অগ্নি গোলক নিক্ষেপ করেছেন। মনে হয় যেন সালাউদ্দিনের দিকে আগুনের ভল ছুঁড়ে মেরেছেন। অনেকটা আমার কাছে মনে হয়েছে, আপনি যদি ফ্ল্যাশব্যাক দেখেন, বিশেষ করে ইউটিউব ভিডিওতে যদি সার্চ দিয়ে দেখেন, WWE জুটি আছে না, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, পাকিস্তান ক্রিকেটের 2 দুর্দান্ত বোলার, দেখেছেন নিশ্চয়ই। বলেন তো, যারা দেখেছেন ওয়াসিম আকরাম এবং ওয়াকারের বোলিং, তারা কার সাথে তুলনা করবেন তাদের বোলিংকে? ওয়াসিম আকরাম তো বোলিং করতো, ব্যাটসম্যানকে চরমভাবে বিভ্রান্ত করতো, আর ওয়াকার ইউনুস আগুন ঝরাতো। ঠিক আমার কাছে মনে হয় হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলামের এই দুর্দান্ত ডেলিভারি আমাকে ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসের কথা মনে করিয়ে দিয়েছে। মনে হয় যেন আগুনের ভল নিক্ষেপ করেছে সালাউদ্দিনের দিকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকে সালাউদ্দিন আহমেদকে লক্ষ্য করে হাসনাত আব্দুল্লাহ সংসদে স্পষ্ট বলেছেন, ক্রিকেট বোর্ডের যেই কর্মকাণ্ড হয়েছে, আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমে তিনি চাকরি করতেন, প্রায় 12 লক্ষ টাকা ছিল তার স্যালারি মান্থলি। সেখান থেকে সেটা ছেড়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন, 1 টাকাও বেতন নেয় নাই। বুঝতে পারছেন আপনি? এই লোকটাকে এমন ভাবে বোর্ড থেকে তাড়িয়েছে, তাকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে বিদায় দিতে পারতো, তাও করে নাই। তার জায়গায় দিল কারে দায়িত্ব? এক চাটা অসভ্য, বেয়াদব, ঘৃণিত তামিম ইকবালকে, যাকে এখন একটা এজেন্ডা দিবে সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার জন্য। রুবাবা দাউলা মতিন, বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডে এক স্বনামধন্য নারী, স্মার্ট নারী, দ্য ফার্স্ট স্মার্টেস্ট নারী অফ বাংলাদেশ আমার দেখা। দেখতে সুন্দর কথা বলছি না, তিনি কর্মদক্ষতায় গ্রামীণ ফোনে তিনি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, এয়ারটেলের চিফ অফ মার্কেটিং ছিলেন, হেড অফ মার্কেটিং ছিলেন। এই মহিলাকে এনে, এই সম্মানিত মহিলাকে এনে ক্রিকেট বোর্ডের পরিচালক বানিয়েছেন। আশিফ আকবরের মতো লোককে, সৎ স্পষ্টভাষী লোককে, ক্রিকেট প্রেমী লোককে এনে আপনার ক্রিকেট বোর্ডের পরিচালক বানিয়েছে। আমিনুল ইসলাম বুলবুল খুবই সমৃদ্ধ একটা বোর্ড ছিল, বাংলাদেশের মানুষের পছন্দের একটা বোর্ড ছিল, না বলে অ্যাডহক কমিটি করে ফেলেছে তামিম ইকবাল বা আওয়ামী লীগের লোকদের বা ওয়াকারদের প্ররোচনায়, ডিজিএফআই এর প্ররোচনায় এই দেশপ্রেমিক লোকগুলোকে সরিয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে। এই যে এর আগে বলেছি, শাসকের চেহারা বদলেছে, আসলে হৃদয় বদলায় নাই। শাসকের চেহারে বসলে, ক্ষমতার চেহারে বসলে সবার হৃদয় হয়ে যায় অত্যাচারী হৃদয়। এই কারণে শোষণের ধরন বদলায় না। হাসনাত আব্দুল্লাহ এই কারণে সেই জায়গাগুলোতে কাকে দিছে? আমির খসরু মাহমুদের ছেলে, এই শিলং সালাউদ্দিনের ছেলে, এরপরে দিছে কাকে, বসাইছে কাকে? আপনার সব নেতাদের ছেলে, সব কোনো না কোনো বড় কেন্দ্রীয় মন্ত্রী এমপিদের ছেলেকে এখানে এসে বসানো হয়েছে। আমির খসরু মাহমুদের ছেলে, সালাউদ্দিনের ছেলে, বরকতুল্লাহ বুলুর ছেলে, এদেরকে বসাইছে ক্রিকেট বোর্ডে। আর এখানে নির্বাহী বানানো হয়েছে, চেয়ারম্যান বানানো হয়েছে তামিম ইকবালকে, যে এক হিসেবে বাংলাদেশি না। তামিম ইকবাল কিন্তু আটকে পড়া পাকিস্তানি, মনে রাখবেন। তো এই কারণে হাসনাত আব্দুল্লাহ শিলং সালাউদ্দিনকে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ক্রিকেট বোর্ডে এখন বাবার দোয়া দেখতে হবে। আমরা সারা জীবন মায়ের দোয়া শুনেছি, এখন দেখতেছি বাবার দোয়া ক্রিকেট বোর্ড, অর্থাৎ যারা পরিচালক হয়েছে সবাই বাপের আশীর্বাদে হয়েছে। এই জিনিসটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরকে চরমভাবে ব্যথিত করেছে এবং
মানুষের হৃদয় থেকে অবশ্যই এটা প্রত্যাখ্যাত। এটার পেছনে কলকাঠি নিয়েছে এই সালাউদ্দিনেরা, আমিনুল হক, তারপরে আপনার সাদেক হোসেন খোকার ছেলে, এরা। নাহিদ ইসলামও একইভাবে শিলং সালাউদ্দিনকে টার্গেট করে মারাত্মক ডেলিভারি দিয়েছেন। নাহিদ ইসলাম বলে দিয়েছেন অনেক রকম কথা শুনে এক সংবিধান বিজ্ঞানীর মুখে। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, আমরা কোনো তালবাহানা শুনতে চাই না, আমরা চাই জুলাই সনদের বাস্তবায়ন, ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। কিভাবে? জুলাই সনদের বাস্তবায়নের জন্য দ্বিমত হয়েছে, সেই দ্বিমতের প্রতিফলন হলো নোট অফ ডিসেন্ট। এখন ধরেন যেই 12টি বিষয় নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্ট আছে মানে ওই পয়েন্টগুলো বিএনপি মানবে না, এই তো। এখন কথা হলো, ওই নোট অফ ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে জনগণ। মানুষ স্পষ্টভাবে 70% ভোট দিয়েছে এই নোট অফ ডিসেন্টের বিপক্ষে, কমপ্লিট জুলাই সনদের পক্ষে। আমরা খুব ভালো করে জানি এবারের ভোটের হিসাব। হিন্দু ভোট, সংখ্যালঘু ভোট এবং আওয়ামী লীগের ভোট যদি বাদ দেন, বিএনপির ভোট ফাঁকা। হিন্দুরা, সংখ্যালঘুরা এবং আওয়ামী লীগ ব্যাপক আকারে না ভোটে ভোট দিয়েছে। এখন সে আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোটকে, মানে অল্প ভোটকে, হেরে যাওয়া ভোটকে বাস্তবায়ন করার জন্যই সালাউদ্দিনরা উঠে পড়ে লেগেছে। অথচ 6 কোটি মানুষের ভোটকে, গণরায়কে তারা প্রত্যাখ্যান করছে, তাচ্ছিল্য করছে, অপমান করছে। হ্যাঁ ভোটের পক্ষে প্রাপ্ত ভোটের পরিমাণ বিএনপির প্রাপ্ত ভোটের চাইতেও বেশি, প্রায় 17% বেশি। ক্ষমতার জন্য তারা তাদের 51% ভোটকে, 50 বা 51% ভোটকে কুক্ষিগত করেছে, মেনে নিয়েছে। কিন্তু ক্ষমতা কিছুটা হালকা হয়ে যাবে বলে তারা হ্যাঁ ভোটকে মানতে পারছে না, গণভোটকে মানতে পারছে না। অথচ গণভোটটাই বেশি শক্তিশালী, কারণ এখানে গণরায় বেশি পড়েছে। গণভোটের পক্ষে যত ভোট পড়েছে তত ভোটে কিন্তু জামায়াত পেয়েছে, মাইন্ডে। তো জামায়াতের ভোটটা বিএনপিকে দেওয়া হয়েছে, বিএনপির ভোটটা জামায়াতকে দেওয়া হয়েছে, সেটা অল্টারনেট করে দিয়েছে। কিন্তু হ্যাঁ ভোটকে না ভোট, না ভোটকে হ্যাঁ ভোট করতে পারে না। চোর যত সূক্ষ্মভাবেই চুরি করুক, সে কিন্তু তার চিহ্ন রেখে যায়। এটাই হলো চোরের পরম প্রাকৃতিক দুর্বলতা, দ্য ডিসেন্ট অফ নেচার। আমি আমার জীবন দশায় খুব একটা সংসদ দেখতাম না, এইবার দেখি এই আন্দোলনের পর বা এই বিপ্লবের পর নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, এখন মনোযোগ দিয়ে দেখি, প্রতিদিনই দেখি। আপনারা হয়তো অনেকেই দেখেন, কিন্তু দেখার পর বেসিক্যালি খুব একটা খুশি হতে পারি না। কারণ কি জানেন, এমন একটা অবস্থা হয়ে গেছে যে রাত্রেবেলা যখন ঘুমাই তখন কানের মধ্যে বাজতে থাকে একটি শব্দ, সেটা হলো ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনাকে অনেক ধন্যবাদ। এই শব্দটা সারা রাত কানে বাজতে থাকে, বিশ্বাস করেন। কারণ সারাদিন যতক্ষণই সংসদ দেখি, প্রায় ততক্ষণই ট্রেজারি বেঞ্চ থেকে কথা বলেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব। অবশ্যই উনি অত্যন্ত পরিপক্ক সংসদীয় ব্যাপারে, এবং উনি অনেক কিছু জানেন, অনেক সুন্দর করে কথা বলেন, বেশ মজাও লাগে, হাসি মশকরাও করেন। কিন্তু আমরা বাংলাদেশের আপামর জনগণ সালাউদ্দিন আহমেদের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কথাও শুনতে চাই। আমরা বোধহয় এই সংসদ যে কয়দিনই চলছে, একদিন মাত্র দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেন না, এমন অভিযোগ বিরোধী দল থেকে করা হয়েছে যে আমরা সারা জীবন দেখে এসেছি যে যখন বিরোধী দলীয় নেতা কোনো কথা বলেন, তার প্রতি উত্তর হিসাবে তার উত্তর দেন সংসদের প্রধান। কিন্তু এখানে এর ব্যত্যয় ঘটেছে, ম্যাক্সিমাম কথার উত্তরই সালাউদ্দিন সাহেব দেন, সেটা যে কোনো মন্ত্রণালয় হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উনি তো কথা বলেনি, প্রথম দিকে আইন মন্ত্রণালয়েও কথা বলেছেন, গত 2-3 দিন আগে দেখলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়েও উনি কথা বলেছেন। এর জন্য এই শব্দটা বারবার কানে বাজে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এরপর থেকে আশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিছু একটা বলুক। শুধু আমি না, আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষই যারা এই সংসদটা ফলো করেন বা দেখেন, তারা সবাই চান যেন প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রীর কথা শুনবার জন্য শুধু একটি শ্রেণীর মানুষ নয়। আপনারা হয়তো অনেকে শুনেছেন আমাদের চলচ্চিত্র নায়িকা পরিমণি, উনি যখন প্রথম দিন এসেছিলেন, এসে ভাষণ দিয়েছিলেন, সেই এয়ারপোর্ট থেকে নেমে এসেই সেখানে ভাষণ শুনবার পর পরিমণি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেটা তার মন থেকেই দিয়েছিলেন। স্ট্যাটাসটা একটু পরিমণি লিখেছিলেন, আজ এদেশের মানুষ চায়। এই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন তার সেই যে প্রথম যে উনি জনসভাটা করেছিলেন, সেখানে বেশ সুন্দর করে বলেছিলেন। এটা লিখেছে, আজ এদেশের মানুষ চায়। যখন বললেন একদম শির দ্বারায় এসে বিঁধল, কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারিদিকে। শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই। মানে প্রধানমন্ত্রীর এই কথাটা শুনবার পর পরিমণি স্ট্যাটাসটা দিয়েছিল। তার মানে ও অত্যন্ত আগ্রহী মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনবার জন্য। আমার মনে হয় শুধু ও না, যারা সংসদকে ফলো করছে, যারা সংসদ দেখছে, তারা সবাই চায় মাননীয় প্রধানমন্ত্রী কিছু একটা বলো। এখন অনেকেই বলছে মাননীয় প্রধানমন্ত্রী কি নার্ভাস নাকি? হ্যাঁ, একটু নার্ভাস হতেই পারেন, কিন্তু আমরা দেখেছি উনি যখন প্রথম এসে যখন বিভিন্ন নির্বাচনী সভা করেছেন, সেখানে ওনার নার্ভাসনেসের জন্য কিছু কথাবার্তা উনি একটু ভুল ত্রুটি বলেছেন। এতে করে বাংলাদেশের মানুষ তো রাগ করেনি বা অভিমান করেনি। মানুষ যে খুশি হয়েছে তার বড় প্রমাণ হলো প্রধানমন্ত্রীকে বা তার দলকে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে।
সুতরাং আপনি যদি কোনো ভুল করেন বা আপনি যদি নার্ভাস থাকেন তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমাদের মাননীয় স্পিকার যেমনটি একটু ধমকের সুরে বলে ওঠেন যে আপনারা কেউ দেখে দেখে পড়বেন না, আপনার মুখে মুখে বলতে হবে। হয়তো আপনি না দেখে পড়তে পারেন না, কিন্তু আপনি যদি ভুল ত্রুটিও করেন তাতেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা আপনার কথা শুনতে চাই। আপনার মুখ থেকে একটি কথা শোনা আর আপনার পারিষদ থেকে একটি কথা শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন থেকে আমরা আশা করবো আপনি কথা বলবেন। আপনি যদি মনে করে থাকেন যে না আমার কিছু বলার দরকার নেই, আমি চুপচাপ থাকি কারণ বুবার শত্রু নেই, এই তত্ত্ব এখানে খাটবে না। কারণ জনগণ অনেক আশা নিয়ে আপনাকে জয়যুক্ত করেছে, আপনার দলকে জয়যুক্ত করেছে। আমরা আপনার কথা শুনতে চাই। বারবারই বলছি, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে থাকে আপনার কথা শুনবার জন্য। সেখানে অন্য মন্ত্রী মিনিস্টাররা কি বললো মানুষ খুব একটা পছন্দ করছে না। এবং আমরা এটাও শুনেছি এই সংসদে নাকি প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়। এই 2 লক্ষ টাকা খরচ করে, জনগণের টাকা খরচ করে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনতে না পারি তাহলে এই সংসদ থেকে কি লাভ? সংসদকে প্রাণবন্ত করতে হলে আপনাকে কথা বলতে হবে। অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম আমজাদ হোসেনের, সেখানে ববিতা কথা বলতো না, তাকে সবাই বলতো গোলাপি ক, একটা কিছু ক। আমাদের অবস্থাটা এখন সেই রকম হয়ে গেছে। আপনি অন্তত দিনে একবার 2 থেকে 5 মিনিট কথা বলবার চেষ্টা করে দেখতে পারেন। আমরা বারবারই বলছি, আপনার কথার মধ্যে যদি ফাম্বল হয়ে যায়, আপনার কথার মধ্যে যদি কোনো বিচ্যুতি ঘটে, কোনো রকম প্রোনাউন্সিয়েশন বা যে কোনো ব্যাপারে কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, বাংলাদেশের মানুষ একদম খুশি বলে তা ক্ষমা করে দেবে। এই জন্য যে আপনার কথা শুনবার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি। এই যে বলা না বলা আপনার ব্যাপার, তবে দেখাটা নিশ্চয়ই আপনি দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা, সেগুলো কি আপনার জ্ঞাতার্থে আছে কিনা আমাদের জানা নাই, সেগুলো কি আপনার ইনস্ট্রাকশনে হচ্ছে কিনা সেগুলো আমাদের জানা নাই। যদিও নেটিজনরা বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা ব্যতীত বা হুকুম ব্যতীত কোনো কিছুই কার্যকর হয় না। যেমনটি ধরেন প্রথম থেকেই সেই ইউনিভার্সিটিগুলোর ভাইস চ্যান্সেলর চেঞ্জ করা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চেঞ্জ করা, বিভিন্ন জেলা পরিষদে, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক বসানোর নিজ দল থেকে, এগুলো কিন্তু বহুদিন যাবত হয়ে আসছে। নিশ্চয়ই এগুলো আপনার জ্ঞাতার্থে আছে, এবং এগুলো যে হচ্ছে এগুলোর ফিডব্যাক খুব একটা ভালো হচ্ছে না জনগণের কাছে। কারণ বাংলাদেশের মানুষ আশা করেছিল, আপনি একটা স্লোগান দিয়েছিলেন সবার জন্য বাংলাদেশ। যদি সবার জন্য বাংলাদেশ হয় তাহলে প্রতিটা ক্ষেত্রে যদি আপনি দলীয় লোকজনকে নিয়োগদান করেন এবং দলের বাইরে কিছু সুদীজনকে নিয়োগ না করেন তাহলে কিন্তু সমালোচনা আপনাকে শুনতে হবে। সেসব মধ্যে গতকালকে যে ঘটনাটা ঘটে গেল বিসিবিতে, সেটা নিয়েও প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে চারিদিকে। হয়তো আপনার কানে গেছে, বা হয়তো আপনার অনুমতিতে হয়েছে, বা হয়তো আপনি জানেন না, আমরা জানি না কার অনুমতিতে হয়েছে। মাননীয় ক্রীড়ামন্ত্রী গতকালকে যে অ্যাডহক কমিটিটা করেছে, তামিম ইকবালকে প্রধান করে মানে সভাপতি করে যে অ্যাডহক কমিটিটা করেছে, এখানে 4 জন মন্ত্রী লেভেলের ছেলেদেরকে এখানে মেম্বার করা হয়েছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আপনি দলীয়করণ করেন, কিন্তু জায়গা মতো মানুষটাকে তো বসাতে হবে। যে 4 জনকে বসিয়েছে, যেমনটি মির্জা আব্বাস সাহেবের ছেলে, যেমনটি আমির খসরু মাহমুদ সাহেবের ছেলে, যেমনটি সালাউদ্দিন আহমদ সাহেবের ছেলে, বা যেমনটি ববি হাজ্জাজের ওয়াইফকে বসানো হয়েছে, তারা কি কেউ এই ক্রীড়াঙ্গনের সাথে জড়িত? আমাদের জানা নেই। এখন অনেকেই বলতেই পারেন যে এখানে মেম্বার হতে গেলে ক্রীড়াঙ্গনের হতে হবে, এমন কোনো কথা নেই, তাহলে আমি এগুলো তর্কে যাবো না। কিন্তু একটা সম্যক জ্ঞান থাকতে হবে। আমরা বুঝি আপনি আপনার দলীয় লোককে সেখানে নিয়োগ দিবেন, কিন্তু আপনার দলে তো অনেক নিবেদিত প্রাণ আছে, অনেক নিবেদিত ছেলে পেলে আছে, অনেক ছাত্র দলের, যুব দলের অনেক ডাইনামিক ছেলে পেলে আছে। তাদের দিকে আপনি তো একবারও তাকাচ্ছেন না। আমি যদি নাম ধরেই বলি, এই আবিদ, ঢাকা ইউনিভার্সিটির আবিদ খান, যিনি ইলেকশন করে ফেল করেছে সাদিক টাইবের সাথে, ওর অতীতটা একটু দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন। আপনি লন্ডনে বসে সব খবর রাখেন। এই আবিদ এই যুদ্ধের সময় মানে এই বিপ্লবের সময় তার একটা বিরাট ভূমিকা ছিল। ও কি পেয়েছে বলেন? আবিদ সেই যুদ্ধের সময় কি করে কান্না করে বলেছিল একটি ডায়লগ, যে ডায়লগটা পরবর্তীতে ভাইরাল হয়ে গেছে, আপনাকে একটু মনে করিয়ে দিই। শুধু একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছাইড়া যায় না। আবিদ কান্না জড়িত কণ্ঠে সেদিন ঢাকা মেডিকেল কলেজের দোরগোড়ায় দাঁড়িয়ে সমস্ত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিল। ওর প্রচুর দান আছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও নিশ্চয়ই এই ভিডিও ক্লিপটা দেখেছেন। আবিদ কিন্তু ছিল সেই যুদ্ধে। আবিদকেও তো আপনি পারতেন এমন একটি জায়গায় বসাতে। তারপর আসেন ছাত্র দলের যে বর্তমান সভাপতি রাকিব, অত্যন্ত সাদা সিধা একটা ছেলে, সারাদিন আপনার গাড়ির পিছনে দৌড়ায়। এটা নিয়ে তাকে অনেক কথা শুনতে হয়। যদিও এই ছেলেটি, আমি যতদূর শুনেছি, আমাদের মুক্তাগাছার ছেলে সে, আমি যতদূর শুনেছি অত্যন্ত সাদা বাটা মনের মানুষ, তার ভিতরে কোনো পেঁয়াজ গজি নেই। আপনার পায়ের কাছে